হ্যালো বন্ধুরা, আপনারা আমার আগের গল্পের প্রথম পর্ব শুনেছিলেন, যেখানে বলা হয়েছিল আমার মায়ের মৃত্যুর পরে আমার ফুপি আমাদের বাড়িতে এসেছিলেন। এরপর তিনি বাবার অসহায়ত্ব দেখে আমাকে বাবার সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। এখন গল্পটি এখান থেকে এগিয়ে চলবে। যারা প্রথম পর্বের ভিডিও দেখেননি, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি বললাম, না, এমনটা নয়। ছোটবেলা থেকেই আমি ভাবতাম বড় হয়ে এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাবার মতোই হবেন। কিন্তু ভাগ্যের কি খেলা, আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমি আপনাকে খুব ভালোবাসি বাবা। আমি চেষ্টা করব আপনাকে সবসময় সুখী রাখতে। বাবা শান্ত স্বরে বললেন, তোমার কথা ঠিকই আছে। আমি তোমার বাবা হলেও এখন থেকে আমাদের সম্পর্ক নতুন রূপ নেবে। কিছুদিন আগে পর্যন্ত যাকে বাবা বলে ডেকেছি, তার ভূমিকা আমার জীবনে এখন বদলে যাচ্ছে। আমি ভেবেছিলাম তাকে কেবল বাবা বলেই ডাকব, কিন্তু আমাদের সম্পর্ক ধীরে ধীরে অন্য রূপ নিতে শুরু করেছে। আমি লাজুকভাবে বললাম, আমি চেষ্টা করব। তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মুখ তুলে বললেন, এবার নিজের মনে একটা বিষয় স্থির করে নাও। আমি এখন থেকে চাই তুমি আমাকে এমনভাবে ডাকো যেমন তোমার মা আমাকে ডাকতেন। আমি লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করব। আমার চোখে ধীরে ধীরে তার প্রতি নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছিল। আমাদের সম্পর্ক আর বাবা মায়ের মধ্যে সীমাবদ্ধ থাকল না। আমি বুঝে গেলাম এখন থেকে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী হতে চলেছেন। তার চোখে আমার প্রতি গভীর দৃষ্টিভঙ্গি ছিল, যা আমার মনে নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজের লজ্জা লোকাতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। যখনই আমাদের চোখে চোখ পড়ত, আমি লাজুকভাবে চোখ সরিয়ে নিতাম, কিন্তু কিছু সময় পরে আবার তার দিকে তাকিয়ে দেখতাম তিনি মৃদু হাসছেন। এই মুহূর্তগুলো আমাদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করছিল। একদিন ছেলেমেয়েরা একটা জিনিস চাওয়ার জন্য জেদ করতে লাগল। বাবা সেই মুহূর্তে তা দিতে রাজি হলেন না। তখন দুই সন্তান আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এনে দাও না। আমি হেসে বললাম, ঠিক আছে, নিয়ে নিও। তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখন ছোট মেয়ে বলল, থাক মা, বাবা রাগ করবেন। আমি হেসে বললাম, বাবার রাগ করবেন না। তারপর বাবার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলাম। বাবা কিছু বললেন না, শুধু হাসলেন। আমাদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলো এইভাবে এগিয়ে চলছিল। পরে আমরা একটি আইসক্রিম কাউন্টারে গিয়েছিলাম। বাবা সবার জন্য আইসক্রিম আনলেন এবং আমাকে নিজ হাতে আইসক্রিম খাওয়াতে শুরু করলেন। আমি লজ্জায় একটু হেসে বললাম, এটা বেশ ভালো লাগছে। বাবা মজা করে বললেন, তোমাদের মেয়েদের তো ক্রিমি আইসক্রিমই বেশি পছন্দ। এবার থেকে তোমাকে প্রতিদিন ভালো মানের ব্ল্যাক চকলেট আইসক্রিম খাওয়াবো। বাবার কথার অর্থ বুঝতে পেরে আমি একটু লজ্জা পেলাম। তার চোখে মিষ্টি হাসি দেখে আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা সেদিন অনেকক্ষণ ঘুরলাম এবং রাতে খাবার প্যাক করিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে আমি খাবার গুছিয়ে সবাইকে ডাকলাম। বাবা বললেন, নিশি, তুমি এসো, একসঙ্গে খাই। আমি হেসে বললাম, আপনারা খান, আমি পরে খাব। বাবা জোর দিয়ে বললেন, না, তুমি আমার সঙ্গে বসে খাবে। আমি খাওয়ার টেবিলে খাবার দিতে গিয়ে সামান্য ঝুঁকলাম। তখন আমার শাড়ির আঁচল একটু সরে গেল। আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। বাবা মৃদু হেসে বললেন, তুমি আসলেই সবকিছু এত যত্ন নিয়ে করো। সেদিন যখন বাবাকে দেখলাম, তিনি আমার দিকে দৃষ্টি তাকিয়ে আছেন। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। তার চোখ আমার চোখের সঙ্গে মিলতেই আমি মৃদু হেসে নিজের শাড়ির আঁচল ঠিক করে নিলাম। বাবা আমাকে পাশে বসতে বললেন, আর আমি কেন জানি না করতে পারলাম না। আমরা একসঙ্গে একই প্লেটে খেতে শুরু করলাম। এমন সময় বাবা চুপিসারে আমার হাতে খাবার দিলেন, আর আমিও তাকে খাইয়ে দিলাম। এই মুহূর্তগুলো যেন অদ্ভুত রোম্যান্টিক অনুভূতিতে ভরা ছিল। দুই সন্তান খুব ক্লান্ত ছিল এবং ঘুমে ঢুলে পড়ছিল। আমি বললাম, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। তাদের শুইয়ে দিয়ে এসে দেখি বাবা এখনও বসে আছেন। আমি বললাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন।
বাবা ঘরে চলে গেলেন, আর আমি রান্নাঘরে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রাত হয়ে গেল। বাবা ঘুমাননি। আমি বুঝতে পারছিলাম তিনি বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন। আমি ভাবলাম বাবাকে 1 কাপ দুধ দিয়ে আসি, কিন্তু ঘরে গিয়ে বলবো নাকি এখান থেকেই জিজ্ঞেস করব, এ নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে বাইরে থেকেই ডেকে বললাম, শুনছেন রিঙ্কির বাবা, আপনার জন্য কি গরম 1 কাপ দুধ দেব? সেদিন অজান্তে প্রথমবার আমি তাকে রিঙ্কির বাবা বলে ডাকলাম, যেভাবে মা বাবাকে ডাকতেন। সেদিন যখন আমি বাবাকে ডাকলাম, তখন অজান্তে এমন কিছু বলে ফেলেছিলাম যা আমাকে লজ্জায় ডুবিয়ে দিল। আসলে আমি তাকে প্রথমবার স্বামী হিসেবে সম্বোধন করেছিলাম। নিজেই নিজের কথায় লজ্জিত হয়ে পড়েছিলাম। বাবা ভেতর থেকে মজা করে বললেন, প্রিয়াজি কি জানতে চাইছেন? তার এমন কথা শুনে আমার লজ্জা দ্বিগুণ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। তখনই তিনি বাইরে এলেন। তার মুখে মিষ্টি হাসি ছিল। তাকে সামনে দেখে আমার হৃৎস্পন্দন যেন দ্রুত হতে লাগল। আমি থেমে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কোনো মতে বললাম, ওই আমি দুধ দিতে এসেছি। তিনি মুচকি হেসে আমার কানে ফিসফিস করে বললেন, প্রিয়াজি, আপনার আদেশ আমাদের মাথায়, আমরা তো আপনার সেবক। তার এমন মজার কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম। কিছু বলতে না পেরে তাড়াতাড়ি সরে এলাম। কিন্তু তাঁর সেই কথাগুলো বারবার মনে পড়ছিল, আর আমি লজ্জায় ও আনন্দে মুচকি হাসছিলাম। আমি রান্নাঘরে গিয়ে 1 গ্লাস দুধ গরম করে তাকে দিলাম। তিনি বললেন, মনে হচ্ছে তুমি এতে চিনি দাওনি। আমি বললাম, না, দিয়েছি তো। তিনি গ্লাসটা আমার দিকে বাড়িয়ে বললেন, তাহলে নিজেই একবার চেখে দেখো। আমি একটু চেখে দেখে বললাম, চিনি তো ঠিকই আছে। তখন তিনি মুচকি হেসে বললেন, তোমার খাওয়ার পরেই এটা মিষ্টি হয়ে গেছে। তার এমন মজার কথা শুনে আমি এত লজ্জা পেলাম যে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। তার কথা মনে পড়তেই আবার মুচকি হাসি ফুটে উঠল। বাবা এতটা মজার হতে পারেন তা আগে কখনো কল্পনা করিনি। ঠিক তখনই ফুপির ফোন এলো। আমি ফোন তুলে গল্প করতে লাগলাম। গল্পের মাঝখানে ফুপি জিজ্ঞেস করলেন, ভাবি, সব ঠিক আছে তো? সেদিন আমি বাইরে গিয়ে ফুপির সঙ্গে কথা বলতে শুরু করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাবি, রিঙ্কি তো বেশ জেদ ধরেছিল, কোথায় নিয়ে গেলেন? আমি বললাম, হ্যাঁ ফুপি, বাচ্চারা অনেকদিন ধরে বাড়িতে ছিল, তাই একটু বাইরে আয়োজন করতে নিয়ে গেলাম। ফুপি মুচকি হেসে বললেন, ভাবি, আমার ভাই আর আপনার মধ্যে কি কোনো নতুন সম্পর্ক তৈরি হলো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, এখনো না, তবে হয়ে যাবে। আমি জানতাম ফুপি কোন সম্পর্কের কথা বলছেন। আমি বললাম, দিদি, নতুন সম্পর্ক ঠিকভাবে তৈরি করতে হলে পুরনো সম্পর্কগুলো ভুলতে হবে, সেটা আমাদের সবার জন্যই ভালো। ফুপি হেসে বললেন, ঠিকই বলেছ ভাবি, তবে মনে হচ্ছে তোমরা দুজন মিলে ভালোই সময় কাটিয়েছ। আমি মৃদু হেসে বললাম, আপনি কি বলছেন ফুপি? তারপর ফুপি বললেন, আমাকে ফুপি না বলে দিদি বলে ডাকো। আমি বললাম, ঠিক আছে দিদি, এখন থেকে ডাকবো। তখন দিদি আমাকে ঠাট্টা করে বললেন, ভাবি, আমার ভাই কি তোমার হাত ধরেছেন? আমি হেসে বললাম, উফ দিদি, আপনি কেমন কথা বলছেন? দিদি বললেন, তাহলে তুমি কিভাবে বুঝলে যে তিনি পুরনো সম্পর্ক ভুলে গেছেন? আমি বললাম, তেমন কিছু না দিদি, আমরা যখন বাইরে আইসক্রিম খেতে গিয়েছিলাম তখন উনি বলছিলেন, তোমাকে রোজ আইসক্রিম খাওয়াবো, আর সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম তিনি কোন আইসক্রিমের কথা বলছেন। দিদি মজা করে বললেন, আহা ভাবি, সেটা তো আসল আইসক্রিম, চকলেটের খুবই মজার জিনিস। এই কথা শুনে আমি লজ্জায় রাঙা হয়ে গেলাম এবং নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে শুয়ে তখনও দিদি কথাগুলো কানে বাজছিল। আমি মনে মনে ভাবছিলাম, পাপা আমাকে সত্যি সত্যি চকলেট খাওয়াবেন? তারপর নিজেই উত্তর দিলাম, কেননা নিজের স্ত্রীকে না খাওয়ায় আর কাকে খাওয়াবেন? আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, দিদি কি পাপার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলেছিলেন? পাপার আজকের আচরণ দেখে মনে হচ্ছে তিনি নিশ্চয়ই কিছু আলোচনা করেছেন। এত ভাবনার মাঝেও একটা প্রশ্ন আমাকে তাড়া করছিল, পাপা কি সত্যিই আমাকে তার স্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন? সকালবেলা আমি বসে বসে ভাবছিলাম, পাপা কি সত্যি আমাকে তার সন্তানদের মা হিসেবে দেখতে চান? কিছুক্ষণ চিন্তাভাবনার পর নিজেই উত্তর পেয়ে গেলাম, যদি সেটা না চাইতেন তবে কেন বলতেন, আমাকে পাপা বলে ডেকো না, আমি তোমার বাবা নই, আমি তোমার সন্তানের বাবা। এটা পরিষ্কার ছিল যে তিনি আমাকে সন্তানদের মা হিসেবে দেখতে চান।
পরের দিন সকালে বাচ্চারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। পাপা তখনও ঘুমোচ্ছিলেন। আমি ভাবলাম, চল দিদিকে ফোন করে জেনে নি তিনি পাপার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছেন কিনা। আমার মনে নানা প্রশ্ন ঘুরছিল, তাই আর অপেক্ষা না করে ফোন করলাম। আমি বললাম, দিদি নমস্কার। দিদি হাসতে হাসতে বললেন, কি ভাবি, আবার দিদি, ঠিক করে বলো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি দিদি। দিদি বললেন, বলো তো, এত সকালে আমাকে কি মনে পড়ল? আমি বললাম, দিদি আসলে কিছু বুঝতে পারছি না, কিভাবে আপনার সঙ্গে বলবো। দিদি মিষ্টি গলায় বললেন, ভাবি, কি হয়েছে বলো তো। আমি বললাম, দিদি আপনার কি পাপার সঙ্গে কোনো কথা হয়েছে? কেন ভাবি, এত তাড়াতাড়ি কিসের এত উৎসাহ? আমি লজ্জা পেয়ে বললাম, দিদি তেমন কিছু না, আমি জানতে চাইছিলাম আপনি কি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন? দিদি বললেন, হ্যাঁ ভাবি, কথা তো হয়েছে। তোমার কি মনে হয়, আমি তো জানতাম পাপা শুনেই খুশি হয়ে যাবেন। আমি অবাক হয়ে বললাম, তবে কি সত্যি পাপা রাজি হয়েছেন? দিদি মুচকি হেসে বললেন, ভাবি, তোমার কি মনে হয় পাপা না বলবেন? এই কথাগুলো শুনে আমার মন শান্ত হল। মনে মনে ভাবলাম, দাদা সত্যিই খুশি, হয়তো এটাই আমাদের নতুন জীবনের শুরু। দিদি বললেন, ভাবি, এটা তো সম্ভবই না যে কেউ আমার ভাবির এই সম্পর্ককে প্রত্যাখ্যান করবে। আরে ভাবি, দাদা তো এত খুশি যে তা ভাষায় বোঝানো যাবে না। আর শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, দাদা নিজেই আমাকে তোমার সঙ্গে কথা বলতে বলেছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো তো, প্রিয়া কি এই সম্পর্কে রাজি আছে? দিদির কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। মনে হলো পাপা আমাকে তার জীবনসঙ্গী বানানোর জন্য এতটাই উদ্গ্রীব। এমন সময় পাপার গলা শুনে আমি বললাম, দিদি পরে কথা বলবো। তারপর ফোনটি রেখে দিলাম। আমি তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ পাপা এসে পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রিয়া, বলো তো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারি? আমি লজ্জায় কিছু বলতেই পারছিলাম না, শুধু বললাম, আমি করতে পারবো, আপনি যান। পাপা হেসে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। এটা বলেই তিনি চলে গেলেন। তার চলে যাওয়ার পর আমি একটু স্বস্তি পেলাম। আমার মনে হচ্ছিল এখন আর বেশি দিন নেই, যখন আমার ঘরের ঠিকানা পাপার ঘরে বদলে যাবে। আমি যখন তৈরি হয়ে বাইরে বেরোলাম, তখন দেখি পাপার কাছে কারো ফোন এসেছে। সেই ফোন পেয়ে তাকে অন্য কোথাও কাজে যেতে হলো। আমি তখন জামাকাপড় বদলে গৃহস্থালির কাজে মন দিলাম। ঘর পরিষ্কার করার পর পাপার ঘরে তার কাপড় আনতে গেলাম। বিকেলে দরজার ঘণ্টা বাজল। আমি মনে মনে হাসতে হাসতে ভাবলাম, তিনি এসেছেন, আর দরজার দিকে ছুটে গেলাম। মনে হচ্ছিল বহুদিন পর যেন নিজের প্রিয়জনকে দেখছি। দরজা খুলে দেখি সামনে পাপা নন, অন্য কেউ দাঁড়িয়ে। পাপার বদলে অন্য কাউকে দেখে আমার মুখ মলিন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কাকে খুঁজছেন? সামনের লোকটি বলল, ম্যাডাম, কুরিয়ার আছে, এটি এই নামে পাঠানো একটি চিঠি। আমি বললাম, উনি তো এখন বাড়িতে নেই। ছেলেটি বলল, আপনি কে? আমি হেসে বললাম, আমি ওনার স্ত্রী। এটা বলতে গিয়ে আমার মনে একটু অন্যরকম আনন্দ হচ্ছিল। জীবনে প্রথমবার কাউকে বললাম যে আমি পাপার স্ত্রী। কিছুক্ষণ পর পাপা বাড়ি ফিরলেন। হয়তো কোনো জরুরি কাজ ছিল, যে কারণে দেরি হয়ে গেল। উনি ফিরে এসে সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হতে লাগলেন। এই ফাঁকে আমি খাবার টেবিলে সব প্রস্তুত করলাম। সব রেডি করার পর পাপাকে বাইরে থেকে ডাক দিলাম, শোনো রিঙ্কির বাবা, খাবার রেডি। একদিনের মধ্যেই যেন আমি মায়ের মতো কথা বলতে শিখে গেছি। এখন আমার আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি ভাবছিলাম, যা কিছু আগে মায়ের ছিল, এখন সবই যেন আমার হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি জিনিস, বাচ্চারা, সবার ঘর, এমনকি মায়ের জীবনসঙ্গী, যে হৃদয়ে এতদিন না বাস করতেন, এখন সেখানে আমি স্থান পেয়েছি। বলা যায় আমি সেখানে পুরোপুরি জায়গা করে নিয়েছি। বাচ্চারা ও পাপা সবাই ডাইনিং টেবিলে চলে আসার পর পাপা মজা করে বললেন, কি খবর আমাদের নতুন সরকার? পাপার এমন কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আস্তে করে বললাম, এই কি যে বলেন পাপা? পাপা হাসতে হাসতে বললেন, তাহলে আর কি হবে রিঙ্কির মা, এখন তুমিই তো সেই দায়িত্ব পালন করবে ম্যাডাম। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, করতে হবে তো। তারপর আমি কিচেনে খাবার আনতে গেলাম।
আজকাল মনে হয় বাচ্চারা যেন আমারই সন্তান। তারা এমনভাবে আমার সাথে মিশে গেছে যেন আমি তাদের মা। খাওয়া শেষে বাচ্চারা ঘরে চলে গেলে পাপা ঘরে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে বললাম, শুনুন তো। খামটা তার হাতে দিয়ে জানালাম, এটা সন্ধ্যায় কুরিয়ার থেকে এসেছে। পাপা বললেন, আমি বলেছিলাম বাড়িতে নেই, তাই স্ত্রীর হাতে দিয়ে যাও। স্ত্রী শব্দে আমি লজ্জায় লাল হয়ে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পর পাপা এসে বললেন, প্রিয়া, তোমার দিদির ফোন এসেছে। ফোন নিয়ে ঘরে গিয়ে দিদির সঙ্গে কথা শুরু করলাম। দিদি বললেন, ভাবি, নমস্কার। আমি হাসি দিয়ে বললাম, নমস্কার দিদি। দিদি মজা করে বললেন, তোমার বিয়ে হলে তোমার পাপা খুশি হবে। নতুন ভাবির রান্না আর যত্ন দারুণ হবে। এই কথায় আমি হেসে ফেললাম। দিদি জানালেন, তার বাচ্চারা জানে তাদের নতুন মা আমি। দিদির বয়স ৩২, তার ২টি সন্তান রয়েছে। বাচ্চারা আমাদের মতোই। আমাদের ছাড়া তাদের তেমন কোনো আত্মীয় নেই। আমরা তাদের জন্য সব কিছু, আর তারা আমাদের জন্য। কারণ আমাদের সম্পর্ক নিয়ে কারো সন্দেহ করার সুযোগ নেই। কেউই আমাদের আসল সম্পর্কের কথা জানে না। দিদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছিল। এক ধরনের ঘনিষ্ঠতার অনুভূতি হচ্ছিল। তখনই দিদি জিজ্ঞেস করলেন, তুমি এখন রাতবেলা কি করছ? আমি হেসে বললাম, আমি বাসন মাজছি। এ কথা শুনে দিদি একটু রাগ করে বললেন, তুমি এসব কেন করছ? তার রাগ দেখে আমি কিছুটা অবাক ও খারাপ বোধ করলাম। আমি উত্তর দিলাম, দিদি, এই তো আমার রুটিন কাজ। দিদি বললেন, ভাবি, এটা ঠিক আছে, কিন্তু শোনো, তোমার তো বিয়ে হতে চলেছে। এই সময় নিজেকে একটু সুন্দরভাবে রাখাটা জরুরি। জানো ভাবি, যখন একজন নারী রাতের সাজগোজ করে নিজের স্বামীর সামনে যায়, তখন তা তাদের ভালো লাগে। এই কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছিলাম। ধীরে ধীরে বললাম, দিদি, তুমি এ কি বলছো? দিদি হাসতে হাসতে বললেন, ঠিকই বলছি। এখন থেকে নিজেকে সবসময় প্রস্তুত রাখবে, জানো ভাবি। পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে হলে তাদের প্রতি তোমার যত্ন এবং আকর্ষণ ধরে রাখা খুব জরুরি। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখব। তারপর দিদি বললেন, ভাবি, আর একটা জরুরি কথা। আমি পণ্ডিতজির সঙ্গে তোমার এবং ভাইয়ার বিলের বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজ থেকে ১৫ দিন পর তোমাদের বিয়ে ঠিক করা হয়েছে। দিদি বলছিলেন, ভাবি, পণ্ডিতজি বলেছেন যে এই দিনটা খুবই শুভ। তিনি আরও বললেন যে তোমার আর ভাইয়ার জুটি খুবই ভালো। তোমাদের সম্পর্ক বহু জন্মের জন্য স্থায়ী হবে। দিদির কথা শুনে আমার মনে একটা অন্যরকম আনন্দ হল। ভাবছিলাম, এটা কি কেবল কাকতালীয়, নাকি আসলেই আমাদের সম্পর্ক এতটা গভীর এবং সুন্দর? দিদি তখন আমাকে বললেন, পাপাকে ফোন দাও। আমি ডেকে বললাম, শোনো, এই ফোনটা ধরো তো। দিদি মজা করে বললেন, ভাবি, তুমি কি এখন থেকেই ভাইজাকে এভাবে ডাকার অভ্যাস তৈরি করছ? আমি একটু রেগে গিয়ে মিষ্টি সুরে বললাম, আরে দিদি, তুমি এ কি বলছ? দিদি হেসে বললেন, ভাবি, এখন আমি মজা করছি, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি নিজেই এভাবে ডাকতে অভ্যস্ত হয়ে যাবে। দিদি আর আমি একসঙ্গে হেসে উঠলাম। আমি পাপার ঘরে গিয়ে ফোন দিয়ে এলাম। তারপর নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আজ আমার ঘুম কিছুতেই আসছিল না। যেই বিছানায় প্রতিদিন শান্তিতে ঘুমোই, আজ যেন সেটাই অস্বস্তি দিচ্ছিল। পরের দিন সকালে আমি খুব খুশি মনে বাড়ির সব কাজ দ্রুত সেরে ফেললাম। তখন পাপা ঘুম থেকে উঠে আমাকে বললেন, নিশি, রেডি হয় না? আজ কোথাও ঘুরতে যাব। আমি একটু মজা করে বললাম, কেন? আজকেও কি কালকের মতোই তৈরি হতে হবে? পাপা একটু হাসলেন এবং আমার সামনে কান ধরে বললেন, সরি, মাফ করে দা, কাল জরুরি কাজ ছিল। পাপার এমন ভঙ্গি দেখে আমার মুখে হাসি চলে এলো। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, আজ ঘুরতে গেলে কি পরব? এমন কিছু করতে চাইছিলাম যা পাপার পছন্দ হবে, কিন্তু আবার কি পরব সেটা বুঝতে পারছিলাম না। ঠিক তখনই পাপা আমার ঘরে এলেন এবং বললেন, তুমি এখনও তৈরি হলে না? আমি বললাম, দেখো তো, কিছুই বুঝতে পারছি না কি পরব, তুমি বলো না কি পরব। পাপা মায়ের ওয়ার্ড্রপ থেকে একটি সুন্দর কালো শাড়ি বের করলেন এবং আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা পরো, এই শাড়িটা তোমার উপর দারুণ মানাবে। আমি পাপার হাত থেকে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি তৈরি হতে শুরু করলাম। সেই দিন মায়ের কালো রঙের সুন্দর শাড়ি এবং তার সাথে মানানসই ব্লাউজ পরেছিলাম। শাড়ির সঙ্গে মিলিয়ে
চুড়ি, কানের দুল এবং একটি লাল টিপ পরেছিলাম। সাজগুজের পর মনে হচ্ছিল আজ যেন আমার চেয়ে বয়সে বড় দেখাচ্ছে। পরে পাপা এসে গেলেন। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি এসে গেছেন? পাপা হেসে উত্তর দিলেন, আর কিছু না বলে শুধু মৃদু হাসলেন। তার হাতে একটি ছোট বাক্স ছিল। তিনি বাক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিশি, এটা তোমার জন্য উপহার। আমি পাপার হাত থেকে বাক্সটা নিয়ে মুচকি হেসে খুললাম। বাক্স খুলতেই দেখলাম তাতে সোনার সুন্দর গয়না, ভেতরে দুটি খুব সুন্দর বালা। বালা দেখে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে বললাম, বাহ, কি সুন্দর বালা এগুলো! তারপর বললাম, আপনার জন্য একটু পানি নিয়ে আসি? পাপা আমাকে থামিয়ে বললেন, প্রিয়া দিদির সাথে কি তোমার কথা হয়েছে? আমি বুঝতে পারছিলাম পাপা কি বিষয়ে জিজ্ঞাসা করছেন, তবুও জিজ্ঞেস করলেম, কোন বিষয় পাপা? পাপা বললেন, পূজা কি তোমাকে কোনো তারিখের ব্যাপারে কিছু বলেছে? আমি মৃদু হেসে লজ্জায় মাথা নিচু করে বললাম, জি পাপা। আমার মুখ থেকে চিৎকার শুনে পাপা আমার কাছে এগিয়ে এসে বললেন, প্রিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। পাপার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। আমার মুখ পুরো লাল হয়ে উঠেছিল। পাপা কিছু বলার জন্য মুখ খুলছিলেন, ঠিক তখনই রিঙ্কি এসে পড়ল। লজ্জা লুকিয়ে আমি বললাম, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে আমি দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলাম। রিঙ্কি পাপার কাছে গিয়ে জিজ্ঞেস করল, পাপা, আমি কেমন দেখাচ্ছি? পাপা তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, খুব সুন্দর দেখাচ্ছে। তখন রিঙ্কি বলল, আমি সুন্দর দেখাচ্ছি বলেই আপনি আমাকে কোলে তুলেছেন। তাহলে মাকে সুন্দর দেখাচ্ছিল, তখন তাকে কেন কোলে তুললেন না? আপনি কি মিথ্যা বলছেন যে মা সুন্দর? রিঙ্কির প্রশ্ন শুনে আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছিলাম। তাকে মৃদু বকাঝকা করে বললাম, তুই কি সব বলিস? যা, এখান থেকে যা। পাপার দিকে তাকালাম। তিনি মুচকি হাসছিলেন। আমি আর তার চোখে চোখ রাখতে পারছিলাম না। দ্রুত সেখান থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ পর পাপাও তৈরি হয়ে বের হলেন। আমি তখনও তার চোখে চোখ রাখতে পারছিলাম না, কিন্তু পাপা আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তারপর আমরা সবাই বাজারে কেনাকাটার জন্য বের হলাম। আজ পাপার সঙ্গে বের হতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শপিংয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন পাপার সঙ্গে আমার নিজের স্বামী আর সন্তানদের সঙ্গে যাচ্ছি। আমরা একটি মলে গিয়েছিলাম, যেখানে পাপা আমার জন্য শাড়ি বেছে দিলেন এবং বিয়ের একটি সুন্দর পোশাকও পছন্দ করলেন। শপিং করতে গিয়ে আমি বুঝলাম আমার এবং পাপার পছন্দ একেবারে মিলে যায়। যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেটাই পাপারও পছন্দ। আমাদের পছন্দ এতটা মিলে যাওয়া দেখে মনে হচ্ছিল আমি সত্যি পাপার জন্যেই তৈরি হয়েছি। পাপা শাড়ির ব্লাউজগুলো খুবই সুন্দর ডিজাইন করে সেলাই করার জন্য দিয়ে দিলেন। এতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ এগুলো তো তাকে দেখানোর জন্যই পরব। আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া ছেড়ে বাড়ি ফিরে এলাম। রাতে নিজের বিছানায় শুয়ে পাপার কথা ভাবতে লাগলাম। আমার চোখে ঘুম ছিল না। তখন উঠে দেখলাম পাপার ঘরের লাইট জ্বলছে। ভাবলাম পাপাও হয়তো জেগে আছেন, হয়তো তারও আমার মতো ঘুম আসছে না, কারণ আমাদের বিয়ে হতে চলেছে। বিয়ের আগে কারোই ঘুম আসে না। সকালে আমি বাচ্চাদের স্কুলের জন্য প্রস্তুত করছিলাম। রিঙ্কি বায়না ধরল, মা, আজ তুমি আমাকে স্কুলে পৌঁছে দাও। বাড়ির কাজ থাকায় বোঝালাম, তুমি নিজে চলে যাও, কিন্তু সে জিদ ধরে বলল, পাপার সঙ্গে যাব। পাপা তখনও ঘুমোচ্ছিলেন। ঘরে গিয়ে ডাকলাম, শুনছ, উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। পাপা বললেন, ওরা তো ভ্যানে যাবে। আমি জোর দিয়ে বললাম, না, তোমাকেই যেতে হবে। পাপা কাপড় পরতে পরতে বললেন, যা হুকুম সরকার। এই কথায় আমি হেসে বললাম, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। আমি এখন পাপার সঙ্গে একজন স্ত্রীর মতোই আচরণ করছি, যেন বাড়ির সব দায়িত্ব আমার। পাপা বাচ্চাদের স্কুলে ছেড়ে যাওয়ার পর আমি ঘরের কাজে মন দিলাম। পাপার ঘর গুছাতে গিয়ে মোবাইল বেজে উঠল। দিদি ফোন করেছিল। দিদি হাসতে বললেন, ভাবি, ভাইজাকে নিজের ইশারায় নাচানো শুরু করেছেন নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম। রিঙ্কি একটু জিদ করছিল, তাই পাপা ফিরে এসে বললেন, পেয়াজি, আজ একটু ঘুরে আসি। আমি রাজি হয়ে প্রস্তুতি নিতে গেলাম। হঠাৎ ভাবলাম পাপার পছন্দের পোশাক পরি। তাকে জিজ্ঞেস করলাম, কি পরব বলুন তো?
পাপা আমার জন্যে লাল শাড়ি বেছে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি লাল রঙের শাড়িটি পরে নিলাম আর চুল খুলে রাখলাম, কারণ আমি জানি পাপা আমার খোলা চুল খুব পছন্দ করেন। আমি যখন বাইরে এলাম, পাপা শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। আমি হাসতে হাসতে বললাম, এভাবেই দেখবেন নাকি চলবেন? পাপা হেসে বললেন, চলো, তবে আগে কিছু পাশে টাকা রেখে দাও। আমি জানতে চাইলাম, কত টাকা? পাপা বললেন, সরকারও আপনার ইচ্ছাই রাখুন। শপিং তো আপনি করবেন, আমরা তো কেবল আপনার চাকর। মালকিনের কাছে এমন কিছু প্রশ্ন করার সাহস আমাদের নেই। পাপার কথা শুনে আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, এরকম কথা বলা আপনি শিখেছেন? তারপর আমি আলমারি থেকে কিছু টাকা নিয়ে পাপার সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লাম। পাপা গাড়ি চালিয়ে শহরের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে এলেন। সেখানে একটি পুরনো দুর্ঘটনা স্থাপনা ছিল। পাপা বললেন, প্রিয়া, তোমার ছবি তোলার জন্যই এখানে নিয়ে এসেছি। আমি বললাম, এটা তো বাড়িতেও করতে পারতেন। পাপা হেসে বললেন, বাইরের সবুজের মধ্যে ছবি আরও সুন্দর আসবে। পাপার কথা শুনে আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, চলুন। পাপা আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, ভয় লাগছে না তো? আমি মুচকি হেসে বললাম, আপনি যখন পাশে আছেন তখন আর ভয় কিসের? পাপা বললেন, যে কেউ তোমার প্রেমে পড়তে পারে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তুমি আমাকে পেয়েছ। পাপার এই কথা শুনে আমি লজ্জায় চোখ নামিয়ে বললাম, কত মিথ্যে কথা বলেন আপনি। আমি এত সুন্দর নই, আমি খুব সাধারণ চেহারার মেয়ে। পাপা বললেন, চলো, বাইরে একটু হাঁটি। আমি চুপচাপ সম্মতি দিলাম এবং বাইরে একটা আমগাছের দিকে ইশারা করলাম। আমরা গাছটার নিচে গেলাম। পাপা তখন মোবাইল বের করে বললেন, একটু দাঁড়াও, তোমার ছবি তুলতে চাই। আমি পোজ দিলাম আর পাপা ছবি তুললেন। ছবি তোলার সময় পাপা নিজেও কিছু পোজে আমার সঙ্গে ছবি তুললেন। হঠাৎ তিনি পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলেন। বাক্সটা খুলে দেখলাম একটা আংটি। পাপার চেহারায় তখন এক অদ্ভুত কোমলতা। তিনি বললেন, প্রিয়া, এই আংটি তোমার জন্য। আমি চাই তুমি এই সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করো। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। পাপা আমার হাত ধরে আংটিটা পরিয়ে দিলেন। লজ্জায় আমি দৌড়ে চলে এলাম। পাপা আমার পেছন পেছন এলেন এবং বললেন, প্রিয়া, তোমার উপস্থিতি আমার জীবনে একটা নতুন অর্থ এনেছে। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারব না। এরপর আমরা অনেক কথা বললাম। কিছুক্ষণ পর পাপা বললেন, চলো, তোমার জন্য কিছু কেনাকাটা করি। আমরা বাজারে গিয়ে আমার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম। পাপা বারবার বলছিলেন, তোমার মতো সুন্দর মেয়ে যদি সুন্দর পোশাক না পরে তাহলে কিভাবে হবে? আমি তার কথা শুনে হাসলামও, আবার একটু লজ্জাও পেলাম। পাপার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন বিশেষ হয়ে উঠছিল। পাপা বললেন, প্রিয়া, আমাদের বিয়ের পর তোমার পছন্দমতো নতুন ফার্নিচার কিনে তোমার জন্য নতুন ঘর সাজাব। এই কথা শুনে আমি এক মুহূর্ত থেমে তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গী হতে পারব? পাপা গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। পাপা বললেন, চলো, বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনি। কেনাকাটা সেরে আমরা বাড়ি ফিরলাম। তখনই বাচ্চারা বাড়ি এলো আর আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ পাপার ফোনে কল এলে তিনি দেখা করতে বাইরে চলে গেলেন। আমি ঘর গোছানোর সময় ভাবছিলাম, এই বাড়ি এখন আমারও। পুরনো অ্যালবাম দেখতে গিয়ে পাপার সঙ্গে মায়ের একটি ছবি দেখে অদ্ভুত অস্বস্তি হল। মনে হল বাবার পাশে থাকার অধিকার কেবল আমার। চিন্তা সরিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই পাপা ফিরে এলেন আর আমি খাবার টেবিল সাজালাম। আমি পাপাকে ডাকার জন্য তার ঘরে গিয়েছিলাম। তখন পাপা বললেন, নিশি, তোমার কেনা পোশাকগুলো পরে দেখেছ? মাপ ঠিক আছে তো? আমি লজ্জায় মুখ নামিয়ে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। পাপা আবার বললেন, একবার পরে দেখো, ভালো লাগবে। আমি তখন মৃদু হাসলাম এবং বললাম, পরে দেখব। খাবার টেবিলে সবাই একসঙ্গে বসেছিলাম। পাপা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিলেন আর আমি লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছিলাম। সেদিনের পুরো সন্ধেটা আমার কাছে বিশেষ হয়ে উঠেছিল। মনে মনে হচ্ছিল আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাতের খাবারের পর আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে রান্নাঘরে কিছু কাজ গুছাতে গেলাম। হঠাৎ পেছন থেকে বাবার কণ্ঠ শুনতে পেলাম, নিশি, তুমি কি জানো তুমি কতটা বদলে গেছ? আমি ঘুরে তাকালাম এবং মৃদু হেসে বললাম, আপনার কথা মানে কি বাবা? বাবা বললেন, তোমার হাসি, তোমার যত্ন, এগুলো যেন আমার জীবনের সব ক্লান্তি মুছে দেয়। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপনি এমন কথা বলছেন কেন? বাইরে রিঙ্কি যদি শোনে তাহলে কি ভাববে? বাবা আমার দিকে তাকে বললেন,
তোমার উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ভেসে রান্নাঘরের কাজ চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর বাবা আবার বললেন, নিশি, জানো, আমি তোমার মতো জাদুকরী মেয়ে কখনো দেখিনি। তুমি আমার জীবনের সব কিছু পাল্টে দিয়েছ। এই কথা শুনে আমি লজ্জায় রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলাম। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু এরপর কি হলো সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। যদি আপনারা বেশি করে কমেন্ট করেন যে পরের পর্ব চাই, তাহলে দ্রুতই আপলোড করে দেব। আমাদের চ্যানেলে আরও অনেক সুন্দর গল্প আপলোড করা আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর অন্য কোনো বিশেষ গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শেয়ার করতে ভুলবেন না।